ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএসসি সলিউশন। দেখুন, আমরা গান্ধী এরার যে সিরিজটা শুরু করেছিলাম তার আজ পার্ট 6। আমরা আগের 5টা ভিডিও করেছি, যারা দেখেননি তারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিন। দেখুন, ফার্স্ট কোশ্চেনটা দেখুন কী চেয়েছে। হু অফ দি ফলোয়িং ওয়াজ নোন অ্যাজ দেশবন্ধু। দেশবন্ধু নামে কে পরিচিত? দেশবন্ধু নামে পরিচিত কিন্তু সিআর দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাস কিন্তু দেশবন্ধু নামে পরিচিত। এবার এই চিত্তরঞ্জন দাস কী করেছিলেন? 1 জানুয়ারি 1923 সালে স্বরাজ পার্টি গঠন করেছিলেন, যেখানে প্রেসিডেন্ট কে ছিলেন? সিআর দাস ছিলেন, এবং ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? সেটা ছিলেন মতিলাল নেহেরু, তাই তো? আর আগের ভিডিওতে বলা হয়েছে যে স্বরাজ পার্টি কেন গঠন করা হয়েছিল? অসহযোগ আন্দোলনের ব্যর্থতার পরে কিন্তু চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু গঠন করেছিলেন। দেখুন, এখানে ফার্স্ট অপশনটা দেওয়া আছে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কিন্তু যুগান্তর পেপারের সঙ্গে লিঙ্ক করে এবং অনুশীলন সমিতির সঙ্গে লিঙ্ক করে, তাই তো? অরবিন্দ ঘোষ। দেখুন, সি অপশানটা কি লেখা আছে? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে আমরা জানি তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, এবং তিনি হাউস অফ কমনে প্রথম ভারতীয় এন্ট্রি করেছিলেন। তিনি ফিন্সবেরি থেকে ইলেকশন লড়েছিলেন, এবং তার লিখিত বইয়ের নাম কি? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, তাই তো? এবার এখানে লেখা আছে ডি অপশানটা দেখুন কে লেখা আছে? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে তিনি সত্যসাধক সমাজের সঙ্গে বিলং করেন, তাই তো? আর ওম্যান এডুকেশনের জন্য জ্যোতিবা ফুলে দারুণ কাজ করেছিলেন, এবং গুলমগিরি বুক তিনি লিখেছিলেন জ্যোতিবা ফুলে। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে চিত্তরঞ্জন দাস। দেখুন, দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে? ডিউরিং হুজ টেনিওর ওয়াজ দি ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়ার দি গ্রেট ভগৎ সিং অ্যান্ড রাজগুরু অ্যান্ড শুক্লা হ্যাংড। দেখুন, কার সময় ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব কার সময় ফাঁসি দেওয়া হয়েছিল? কোন ভাইসরয়ের সময় ফাঁসি দেওয়া হয়েছিল? এই ফাঁসিটা কিন্তু দেওয়া হয়েছিল লর্ড আরউইনের সময় কিন্তু ফাঁসিটা দেওয়া হয়েছিল। তাদের ফাঁসিটা কবে দেওয়া হয়েছিল? 23 মার্চ 1931 সালে দেওয়া হয়েছিল, তাই তো? আর এই 1931 সালে ফাঁসিটা দেওয়া হয়েছিল। আর সেই সময় কী হয়েছিল? সেই সময় গান্ধী আরউইন প্যাক্ট সাইন করেছিলেন, গান্ধী এবং আরউইন, এবং সেখানে কি তার বদলে আরউইন কী চেয়েছিলেন? সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্টটাকে উইথড্র করতে চেয়েছিলেন, মানে তুলে দিতে চেয়েছিলেন। আর গান্ধীজির কী দাবি ছিল? যে সমস্ত রাজনৈতিক পলিটিক্যাল যে সমস্ত প্রিজনারগুলো ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, তাই তো? সেই শর্তে তুলে নেওয়ার কথা বলেছিলেন। তাহলে এই দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা হবে লর্ড আরউইন। দেখুন, ফার্স্ট অপশানটা দেখুন কী লেখা আছে? লর্ড কার্জন। লর্ড কার্জন কার সঙ্গে যুক্ত আমরা জানি? তিনি বেঙ্গল পার্টিশনের সময় যুক্ত ছিলেন, তাই তো? বেঙ্গল পার্টিশনের সময় 1905 সালে বেঙ্গল পার্টিশনের সময় লর্ড কার্জনের সময় হয়েছিল বেঙ্গল পার্টিশন। আবার দেখুন, সি অপশানটা কী লেখা আছে? সি অপশানটা লেখা আছে লর্ড মিন্টো। লর্ড মিন্টো কে ছিলেন? লর্ড মিন্টো যে 1919 সালে মর্লে মিন্টো রিফর্মটা এসেছিল 1919 সালে, সেটায় সেপারেট ইলেকশনের কথা বলেছিল, তাই তো? এবার এখানে লেখা আছে দেখুন, মন্টেগো চেমসফোর্ড বা লর্ড চেমসফোর্ডের সময় কিছু 1919 সালে এসেছিল, ডায়ার্কির কথা বলেছিলেন। এবার চলুন পরের কোশ্চেনটা চলুন। তাহলে দ্বিতীয়টার অ্যান্সার কী হলো? বি। এবার তৃতীয় কোশ্চেনটা চলুন, পরের কোশ্চেনটা। দি রানী ঝান্সি রেজিমেন্ট, দি ওম্যান্স রেজিমেন্ট অফ দি আজাদ হিন্দ ফোর্স ওয়াজ আন্ডার হুজ কমান্ড। দেখুন, এই যে রেজিমেন্ট টোটাল তৈরি হয়েছিল, কিন্তু 4টে রেজিমেন্ট ছিল এবং মেয়েদের একটা রেজিমেন্ট ছিল। যে 4টে রেজিমেন্টের ভেতর সুভাষচন্দ্র বোস নাম দিয়েছিলেন, মহাত্মা গান্ধী একটা ছিল, জওয়াহরলাল নেহেরু ছিল, চন্দ্রশেখর আজাদ ছিল, সুভাষচন্দ্র বোস সুভাষ রেজিমেন্ট ছিল, আর রানী ঝান্সি ছিল রেজিমেন্ট। আর সেটার কমান্ডার কে ছিলেন? কমান্ডটা কে দিয়েছিলেন? সেটা লক্ষ্মী সেহগাল দিয়েছিলেন, তাই তো? তাহলে এই অপশানটার অ্যান্সার কী হবে? ডি অপশান হবে। দেখুন আজাদ হিন্দ ফৌজ লেখা আছে, সেটা কি আজাদ হিন্দ ফৌজ যেটা 1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ক্যাপ্টেন মোহন সিংয়ের সময় কি ক্যাপ্টেন মোহন সিং বানিয়েছিলেন, এবং তার প্রেসিডেন্ট কাকে দিয়েছিলেন? রাসবিহারী বোস। পরিবর্তিতকালে 1943 সালে কী হয়েছিল? যে সিঙ্গাপুরের সুভাষচন্দ্র বোস তার পুরো দায়িত্বটা সামলেছিলেন। আবার দেখুন, এখানে লেখা আছে অ্যানি বেসান্ত লেখা আছে। অ্যানি বেসান্ত আমরা জানি যে কংগ্রেসে কি ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট ছিলেন, তাই তো? ফার্স্ট যদি ফিমেল প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ত ছিলেন, এবং যদি ভারতীয় বলে তাহলে সুরজনী নাইডু ছিলেন, তাই তো? এবার চলুন পরের কোশ্চেনটা কী বলেছে। পরের কোশ্চেনটা কী চেয়েছে দেখুন।
যে 4 নম্বর কোশ্চেনটা চেয়েছে, হোয়াট ইজ কারেক্ট সিকোয়েন্স অফ দি ফলোয়িং ইভেন্ট। দেখুন ফার্স্ট যে সিকোয়েন্সগুলো সাজাতে বলেছে, বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল, তাই তো? বারদৌলি সত্যাগ্রহ আমাদের বারদৌলি 1928 সালে হয়েছিল। বারদৌলি সত্যাগ্রহ কে করেছিলেন? গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেল করেছিলেন। আর সেখান থেকে তিনি গ্রামের মেয়েগুলো তাকে সর্দার টাইটেল দিয়েছিল। তাহলে তখন বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। এটা কত সালে হয়েছিল? তাহলে 1928 সালে হচ্ছে, তাই তো? এবার চলুন, এবার এখানে রাজকোট সত্যাগ্রহ। রাজকোট সত্যাগ্রহ হয়েছিল কিন্তু 1939 সালে, কিন্তু রাজকোট সত্যাগ্রহ হয়েছিল। দেখুন চম্পারণ সত্যাগ্রহ আছে। চম্পারণ সত্যাগ্রহ কি? গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ, যেখানে রাজকুমার শুক্লা গান্ধীজিকে বিহারে ডেকে নিয়ে গেছিলেন, তাই তো? তাহলে চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? 1917 সালে, আমরা সবাই জানি। এবার নাগপুর সত্যাগ্রহ দেওয়া আছে। নাগপুর সত্যাগ্রহ হয়েছিল 1923 সালে। কত সালে? 1923 সালে কিন্তু নাগপুর সত্যাগ্রহ হয়েছিল। তাহলে এখানে কি বলেছে? সিলেক্ট দি কারেক্ট অ্যান্সার, ইউজ দি কোড অফ গিভেন বিলো। তাহলে আগে দেখুন কোনটা হয়েছে। আগে দেখুন তিন হচ্ছে 1917, তারপরে 4 1923, তারপরে কত? 23-এর পর তারপরে হচ্ছে দেখুন 28, তারপরে 39। তাহলে ডি অপশানটা হবে সঠিক উত্তর। দেখুন পরের কোশ্চেনটা দেখুন কি বলেছে। পরের কোশ্চেনটা চলুন। পরের কোশ্চেনটা বলেছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্লোগান ইজ অ্যাট্রিবিউটেড টু সুভাষচন্দ্র বোস। দেখুন এখানে সুভাষচন্দ্র বোস কোন তোমার স্লোগানটা দিয়েছিলেন? সেই স্লোগানটা দিয়েছিলেন জয় হিন্দ। স্লোগানটা কিন্তু সুভাষচন্দ্র বোস দিয়েছিলেন। দেখুন ফার্স্ট অপশনটা লেখা আছে জয় জওয়ান জয় কিষাণ। এইটা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী দিয়েছিলেন, তাই তো? এই স্লোগানটা লাল বাহাদুর শাস্ত্রী দিয়েছিলেন। তারপরে যদি জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান যদি বলা হয়, তাহলে কিন্তু তখন অটল বিহারী বাজপেয়ী হবে। ঠিক আছে, এবার বন্দে মাতরম। বন্দে মাতরমটা দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা সেটা ভালো করে জানি। এবার ইনকলাব জিন্দাবাদ, সেটা প্রমিনেন্ট কে করেছিলেন? ভগৎ সিং করেছিলেন। তাহলে 5 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কী হবে? জয় হিন্দ নারাটা কে দিয়েছিলেন? জয় হিন্দ। সুভাষচন্দ্র বোস যে নারাটা দিয়েছিলেন সেটা হলো জয় হিন্দ। দেখুন পরের কোশ্চেনটা চলুন। পরের কোশ্চেন যেটা বলেছে যে কংগ্রেস ইজ ট্রেভেনকোর লঞ্চড এ সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট। এই যে ট্রেভেনকোরে যে সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টটা অটোক্রেটিক গভর্নমেন্টের, দেখুন ব্রিটিশদের বিরুদ্ধে অটোক্রেটিক গভর্নমেন্টের বিরুদ্ধেই তো সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট হয়েছিল। এটা ট্রেভেনকোরে কে করেছিলেন সেটাই চেয়েছে। দি কংগ্রেস ইজ ট্রেভেনকোর লঞ্চড এ সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট এগেনস্ট দি অটোক্রেটিক গভর্নমেন্ট অফ দি ডন অফ ট্রেভেনকোর স্টেট হু ওয়াজ। এটা করেছিল, কিন্তু এটা আপনাদের মনেই রাখতে হবে, এটা করেছিলেন সিপি রামাস্বামী আয়ার। ওকে, চলুন পরের কোশ্চেনটা দেখুন। কোশ্চেনটা কি লেখা আছে? হুইচ কংগ্রেস প্রেসিডেন্ট নেগোসিয়েটেড উইথ বোথ ক্রিপস মিশন অ্যান্ড লর্ড ওয়েভেল। দেখুন ক্রিপস মিশন হয়েছিল 1942 সালে, সেটা আমরা সবাই ভালো করে জানি। 1942 সালে ক্রিপস মিশন। ওয়েভেল 1945। তাহলে এর মাঝে কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল? আবুল কালাম আজাদ, তাই তো? তাহলে এই ফার্স্ট অপশন ঠিক হবে, আবুল কালাম আজাদ, এটাই সঠিক হবে। দেখুন আবুল কালাম আজাদ আল হিলাল নিউজ পেপার কি সম্পাদক ছিলেন, এবং তিনি যে বুকটা লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বুক লিখেছিলেন, এবং কি আমাদের দেশের ফার্স্ট এডুকেশন মিনিস্টার হলো আবুল কালাম আজাদ। দেখুন দ্বিতীয় অপশানটা কী লেখা আছে? জওহরলাল নেহেরু লেখা আছে। জওহরলাল নেহেরু আমরা জানি 1929 লাহোর সেশনে তিনি প্রেসিডেন্ট ছিলেন, তাই তো? এবং দেখুন ডি অপশানটা লেখা আছে শ্রী রাজা গোপালাচারী ইন্ডিয়ান গভর্নর জেনারেল ছিলেন, ফার্স্ট এবং লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল ছিলেন। আর জে.বি. কৃপলানি কে ছিলেন? তিনি ছিলেন আজাদের স্বাধীনতার সময় কি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তাই তো? এবার চলুন পরের কোশ্চেনের জন্য, হু প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন সাইন অফ গান্ধী আরউইন প্যাক্ট। দেখুন গান্ধী আরউইন প্যাক্টে সাইনে যে করেছিলেন ইম্পর্ট্যান্ট রোলটা কে প্লে করেছিলেন? গান্ধী আরউইন প্যাক্টের সময় কিন্তু ইম্পর্ট্যান্ট প্লেটা করেছিলেন তেজ বাহাদুর সাপ্রে করেছিলেন। এবং তেজ বাহাদুর সাপ্রে এটা মনে রাখবেন, তেজ বাহাদুর সাপ্রে 3টে রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু যোগদান করেছিলেন। তেজ বাহাদুর সাপ্রে এবং বি.আর. আম্বেদকর করেছিলেন। আর মতিলাল নেহেরু 1928 সালে যে নেহেরু রিপোর্ট দিয়েছিলেন। আর মদন মোহন মালব্য এটা দেখুন যে হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত ছিলেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি গঠন করেছিলেন, মহামান্য নামে পরিচিত, তাই তো? গান্ধীজি এবং যে বি.আর. আম্বেদকরের সঙ্গে যে প্যাক্টটা হয়েছিল কি পুনা প্যাক্ট 1932 সালে, গান্ধীজির বদলে কার সাইন ছিল? তখন মদন মোহন মালব্যের ছিল।
এবার দেখুন এখানে বলেছে গান্ধী আরও ইনফ্যাক্ট যেটা হয়েছিল যে 1931 সালে হয়েছিল আমরা জানি, তাই তো? 1931 সালে তার সাইন ছিল তেজ বাহাদুর সাপড়ে। আর যদি বলা হয় যে পুনা প্যাক্টে 1932 সালে যেটা হয়েছিল সেটা কিন্তু মদন মোহন মালব্য গান্ধীজির দিক থেকে ছিলেন, তাই তো? এবার চলুন পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে ফাইন্ড আউট দি কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং ফ্রম দি কোড গিভেন বিলো। দেখুন কারেক্ট সিকোয়েন্স দেখুন, সি রাজাগোপালাচারী প্ল্যান কবে এসেছিল? 1944 সালে এসেছিল কিন্তু রাজাগোপালাচারী প্ল্যান। ওয়েভেল প্ল্যান 1945 সালে এসেছিল আমরা জানি। মাউন্ট ব্যাটেন প্ল্যান 3 জুন 1947 সালে এসেছিল। ক্যাবিনেট মিশন এসেছিল কবে? 1946 সালে, তাই তো? তাহলে এখানকার অপশন সিকোয়েন্স অনুযায়ী কী হয়? 1, 2, 4 আর 3। তাহলে 9-এর কোশ্চেনের অ্যান্সারটা হবে 3। ওকে, এবার চলুন পরের কোশ্চেনটা কি বলেছে। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়াজ ফেভার্ড বাই নেহেরু বাট নট ফেভার্ড বাই গান্ধীজি? দেখো এখানকার মধ্যে গান্ধীজি এবং নেহেরু, গান্ধীজি যেগুলো ফেভার করে, নেহেরু ফেভার করতেন কিন্তু গান্ধীজি ফেভার কোনটা করতেন না। দেখুন ট্রুথ দুজনেই ফেভার করতেন, নন ভায়োলেন্স দুজনেই ফেভার করতেন, আনটাচেবিলিটি দুজনে ফেভার করতেন, কিন্তু হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু গান্ধীজি ফেভার করতেন না। তিনি সবসময় কি মানে কটেজ ইন্ডাস্ট্রিকে বাড়ানোর চেষ্টা করেছিলেন, সবচেয়ে প্রোগ্রেস যেন হয়। আর হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে গান্ধীজি যে প্রোগ্রেসের চেষ্টা করেছিলেন সেটা আমরা পেয়ে থাকি নেহেরু মহলানবিশ প্ল্যান, যেটা সেকেন্ড 5-এর প্ল্যানে শুরু করেছিলেন, তাই তো? তাহলে তিনি কিন্তু তাহলে 10-এর অ্যান্সারটা কী হবে? হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওকে, এবার চলুন পরের কোশ্চেনটা কী বলেছে। ইন দিল্লি কংগ্রেস সেশন অন 4th June 1947 the resolution for Indian partition was passed. The session was preside over the দেখুন এখানে কি চেয়েছে যে সেই সময় কিন্তু 1947 সালে যে 14 জুনে যে রেজুলেশনটা পাস হয়েছিল ইন্ডিয়ার মানে দুটো ইন্ডিয়া পার্টিশন, এখানে চেয়েছে যে রেজুলেশন ফর ইন্ডিয়ান পার্টিশন ওয়াজ পাস, ইন্ডিয়ান পাকিস্তান যে তৈরি হয়েছিল সেই সময় সেই সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? সেই দিল্লিতে যে কংগ্রেসের সেশনটা হয়েছিল সেখানে প্রেসিডেন্ট কে ছিলেন? সেখানে প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ, যেটা 1947 সালে। ওকে, 1947 সালে হয়েছিল। এবার দেখুন আচার্য জে.বি. কৃপালিনী আছে, দেখুন এটা এই সেশনটা যিনি লাস্ট যেটা ছিলেন 1946 সালে, তাই তো? এবার রাজেন্দ্র প্রসাদকে কী বলা হয়? রাজেন্দ্র প্রসাদকে বলা হয় গান্ধী অফ বিহার বলা হয়, আর তার লেখা বুক ইন্ডিয়া ডিভাইডেড, তাই তো? এবার এখানে দেখুন বিয়ের অপশানটা দেওয়া আছে সর্দার বল্লভভাই প্যাটেলকে কী বলা হয়? আয়রন ম্যান বলা হয়, বিসমার্ক অফ ইন্ডিয়া বলা হয়, তাই তো? সরি, আর জওয়াহরলাল নেহরু যেটা 1929 সালের সঙ্গে যুক্ত, আমরা ভালো করেই জানি লাহোর সেশনের সঙ্গে। এবার পরের কোশ্চেনটা চলুন কী বলেছে। 12 নম্বর কোশ্চেনটা বলেছে হু ওয়াজ নমিনেটেড প্রেসিডেন্ট অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আফটার দি রেজিগনেশন অফ সুভাষচন্দ্র বোস? দেখুন সুভাষচন্দ্র বোস 1938 সালে হরিপুর সেশনে তিনি প্রেসিডেন্ট ছিলেন, তারপর 1939 সালে ত্রিপুরা সেশনেও তিনি জয়লাভ করেছিলেন, কিন্তু গান্ধীজি সাপোর্ট করেছিলেন সীতারাম আপনার পট্টরাম সীতারামকে সাপোর্ট করেছিলেন, সেজন্যে এবার দেখুন নমিনেটেড যে রেজিগনেশন এখানে চেয়েছে, যে রেজিগনেশন দেওয়ার পর সুভাষচন্দ্র বোস রেজিগনেশন দেওয়ার পর কে প্রেসিডেন্ট হয়েছিলেন? টেম্পোরারি প্রেসিডেন্ট হয়েছিলেন কিন্তু রাজেন্দ্র প্রসাদ কিন্তু টেম্পোরারি প্রেসিডেন্ট হয়েছিলেন। ওকে, যে ত্রিপুরা সেশনে গান্ধীজির সঙ্গে যখন মতনৈক্য হয়, মতনৈক্যর ফলে কী হয়েছিল? সুভাষচন্দ্র বোস তার পদত্যাগ দিয়ে দিয়েছিল, রেজিগনেশন দিয়েছিল, সেই সময় টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে বসানো হয়েছিল কিন্তু রাজেন্দ্র প্রসাদকে বসানো হয়েছিল। আর আবুল কালাম আজাদ যেটা 1940 থেকে 1945 পর্যন্ত কী ছিল? প্রেসিডেন্ট ছিল, এবং ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ছিল, এবং লং টাইম প্রেসিডেন্ট ছিল। আর পট্টবী সীতারামাইয়াকে কি হারিয়েই সুভাষচন্দ্র বোস কী হয়েছিল? নমিনেটেড হয়েছিল, কিন্তু পট্টবী সীতারামাইয়া কে সাপোর্ট করেছিলেন? গান্ধীজি সাপোর্ট করেছিলেন, কিন্তু পট্টবী সীতারাম যেহেতু হেরে যায় সেজন্য তার বদলে কী হয়? সুভাষচন্দ্র বোসের সঙ্গে গান্ধীজির মতনৈক্য দেখা যায়, তাই তো? তখন কিন্তু রেজিগনেশনটা দিয়েছিলেন।
এখানে লেখা আছে বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেলকে কি জানি, বিসমার্ক অফ ইন্ডিয়া এবং আয়রন ম্যান হিসাবে নামে পরিচিত, তাই তো। এবার দেখুন পরের কোশ্চেনটা কী চেয়েছে। পরের কোশ্চেনটা হচ্ছে হু অফ দি ফলোয়িং সাজেস্টেড দি ওয়েন্ডিং অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আফটার ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম। দেখুন গান্ধীজি এই জায়গাটা কি বলেছে, যে কংগ্রেসটা, ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটাকে স্বাধীনতা পাওয়ার পরে সেটা না রাখলেও চলবে, মানে শেষ করে দিতেও পারে, সেই কথাটাই বলছে, যে ফ্রিডমের পর সেটাকে ভেঙে দেওয়া উচিত। সেই কথাটা বলেছিলেন কিন্তু মহাত্মা গান্ধী, কিন্তু সেই কথাটা বলেছিলেন। ওকে, আর এখানে লেখা আছে ডি অপশনটা দেখুন, জয়প্রকাশ নারায়ণ লেখা আছে। তিনি কি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সঙ্গে যুক্ত। 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি হয়েছিল, তাই তো। এবার চলুন পরের কোশ্চেনটা চলুন। দেখুন 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হু রোট আনহ্যাপি ইন্ডিয়া। আনহ্যাপি ইন্ডিয়ান গ্রন্থের লেখককে লালা লাজপত রায়। এবং লালা লাজপত রায় আরেকটা লিখেছিলেন দি প্রবলেম অফ ন্যাশনাল এডুকেশন ইন ইন্ডিয়া। এই বুকটিও কিন্তু লালা লাজপত রায় লিখেছিলেন, ঠিক আছে। আনহ্যাপি ইন্ডিয়া তো লিখেছিলেন, এছাড়াও প্রবলেম অফ ন্যাশনাল এডুকেশন ইন ইন্ডিয়া লিখেছিলেন। এবার দেখুন এখানে বাল গঙ্গাধর তিলক ফার্স্ট অপশানটা নেই। বাল গঙ্গাধর তিলক দুটো পত্রিকা মানে সম্পাদক ছিলেন, একটা হলো কেশরী যেটা মারাঠি ভাষায় লেখা, আর মারাঠা যেটা ইংলিশ ভাষায় লেখা। ওকে, এবার দেখুন সি অপশানটা লেখা আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি একটা বইয়ের নাম বলুন তো, এ নেশন ইজ মেকিং, যেটা আগের ভিডিওতে করিয়েছি। তাহলে সুরেন্দ্রনাথ ব্যানার্জির লেখা বইয়ের নাম এ নেশন ইজ মেকিং। ওকে, এবার দেখুন দাদাভাই নৌরোজি লেখা আছে। দাদাভাই নৌরোজির একটা বুকের নাম পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল। ওকে, তাহলে এটা হলো, তাহলে 14 নম্বরের অ্যান্সারটা কী হবে, লালা লাজপত রায়। দেখুন পরের কোশ্চেনটা দেখুন কী বলেছে, অ্যারেঞ্জ দি ফলোয়িং ইভেন্ট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। দেখুন ডান্ডি মার্চ 12ই মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত 1930 সালে, 1930-এ হয়েছিল, তাই তো। সিমলা কনফারেন্স কবে হয়েছিল, 1945 সালে হয়েছিল, তাই তো। ডেথ অফ তিলক 1 আগস্ট 1920 সালে হয়েছিল, যখন আমরা অসহযোগ আন্দোলন বা নন কপারেশন মুভমেন্টটা চালু করেছিলাম, সেই সময় কিন্তু সেই দিনই কিন্তু তিলক মারা গেছিল, আগস্ট 1920। আর চম্পারণ সত্যাগ্রহ সেটা আমরা জানি 1917 সালে। তাহলে ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি সাজানো হয়, তাহলে দেখুন 4 আগে হচ্ছে, তারপর 3 হচ্ছে, তারপর 1 হচ্ছে, তারপর 2 হচ্ছে। তাহলে ডি, তো 15 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ডি। দেখুন পরের কোশ্চেনটা কী বলেছে, যে মন্টেগু ক্লেমসফোর্ড রিফর্ম প্রোভাইড ফর। মন্টেগু ক্লেমসফোর্ড রিফর্মটা আমাদের ডায়ার কি প্রোভাইড করেছিল। ওকে, এবং তিনি কি একটা দুটো, যেখানে ডায়ারকি মন্টেগু, যে ডায়ারকি দ্বৈত শাসন ব্যবস্থা যেটা চালু হয়েছিল, সেখানে রিজার্ভ সাবজেক্ট এবং ট্রান্সফার সাবজেক্ট ছিল, ক্যামেরিয়াল করার কথা বলা হয়েছিল, এবং পাবলিক সার্ভিস তৈরি করার কথাও কিন্তু বলা হয়েছিল। ওকে, তাহলে ফার্স্ট অপশানটা 16 যে অপশানটা হবে সেটা হবে এ। দেখুন পরের কোশ্চেনটা চলুন কী বলছে। পরেরটা বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু এস্টাবলিশ অ্যান ইন্ডিয়ান আর্মি আউটসাইড ইন্ডিয়া। তাহলে আউটসাইড ইন্ডিয়ায় কিন্তু যে আপনার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ যেটা তৈরি করেছিল যে ক্যাপ্টেন মোহন সিং, সেটা পরে দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল, রাসবিহারী বোস দিয়েছিল। এবং পরিবর্তিতকালে কী হয়েছিল, সিঙ্গাপুরে 1943 সালে সুভাষচন্দ্র বোসকে দেওয়া হয়েছিল। তাহলে এখানকে আউটসাইড, যেহেতু আউটসাইড ইন্ডিয়া, এটা হবে কিন্তু ফার্স্ট রাসবিহারী বোসই হবে। এবং লালা হরদয়াল লেখা আছে। দেখুন অপশানটা গদর পার্টির সঙ্গে 1913 সালে গদর পার্টি তৈরি করেছিলেন লালা হরদয়াল, তাই তো। এবং এম এন রয় কিসের সঙ্গে 1925 সালে সিপিআই তৈরি করেছিল, কিন্তু কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন এম এন রয়। আর সুভাষচন্দ্র বোসের তো বললাম 1943 সালে রাসবিহারী বসু সিঙ্গাপুরে তার সব দায়িত্ব দিয়েছিল। এবার চলুন পরের কোশ্চেনটা কি বলেছে, হোয়ার ডিড দি তেভাগা মুভমেন্ট অকার ইন 1946। দেখুন 1946 সালে তেভাগা মুভমেন্টটা হয়েছিল, কিন্তু বেঙ্গলে কিন্তু হয়েছিল তেভাগা মুভমেন্টটা। কেন হয়েছিল, যেহেতু ট্যাক্স দিতে হতো, কি সমান হাফ দিতে হতো ট্যাক্স, কিন্তু কৃষকেরা সেটা 1/3 দেওয়ার জন্য, একের 3 অংশ 1/3 অংশ দেওয়ার জন্য কিন্তু আন্দোলনটা করেছিলেন।
ঠিক আছে, তাহলে এবার পরের কোশ্চেনটা চলুন, কি বলেছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট এ ফিচার্স অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অফ 1935। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট এর কোনটা ফিচার্স নয়, নট বলেছে। এবার নট যেহেতু বলেছে, এটা ভালো করে খেয়াল রাখবেন, পরীক্ষা হলে যেটা আমাদের বারবার ভুল হয় যে নট চেয়েছে। দেখুন এখানে ডায়ারকি অ্যাট দ্য সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য প্রভিন্স, তাহলে এটা কিন্তু সেন্টারে কিন্তু ডায়ারকি চালু হয়েছিল, কিন্তু প্রভিন্সনে নয়। তাহলে এই অ্যান্সারটাই কি, এটাই ভুল, তাহলে নট চেয়েছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। বাইক্যামেরাল লেজিসলেচার এটাও ঠিক, প্রভিন্সিয়াল অটোনমি এটাও ঠিক, অ্যান্ড অল ইন্ডিয়ান ফেডারেশন এটাও ঠিক। তাহলে কিন্তু এটা কিন্তু হবে আপনার 19-এর অ্যান্সারটা হবে এ। দেখুন 20 যে কোশ্চেনটা বলেছে, 20 কোশ্চেনটা বলেছে, হু অ্যামং দি ফলোইং অর্গানাইজ দি ফেমাস চট্টগ্রাম আর্মি রেড। দেখুন চট্টগ্রামে আর্মি যে রেডটা করেছিলেন, চিতগাঁও যেটাকে বলা হয়, যে চট্টগ্রাম বাংলাদেশে অবস্থিত এখন, সেই সময় 1930 সালে কিন্তু এটা করেছিলেন যে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন করেছিলেন 1930 সালে। ওকে, এখানে লেখা আছে লক্ষ্মী সেহগাল, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কি ঝান্সি রেজিমেন্টের দায়িত্বে ছিলেন, তাই তো। আর হ্যাঁ, এর সঙ্গে কিন্তু যে চট্টগ্রাম আর্মি রেডের সঙ্গে কিন্তু কে কে যুক্ত ছিলেন, সূর্য সেনের সঙ্গেও কিন্তু ছিলেন গণেশ ঘোষ ছিলেন, তারপরে অম্বিকা চক্রবর্তী ছিলেন, আনন্দ গুপ্তা ছিলেন, কল্পনা দত্ত ছিলেন, প্রীতিলতা ছিলেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। মোটামুটি আর ভিডিও এটা 6 নম্বর পার্ট, মোটামুটি 10টা পার্ট আসবে। তাহলে কিন্তু আমরা গান্ধী এরার মোটামুটি যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এসে থাকে, সেই সমস্ত কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে যাবে। বারবার ভিডিওগুলো দেখবেন এবং যে ডিটেলস আলোচনা করছি সেগুলো অবশ্যই নোট ডাউন করবেন, দেখবেন আপনাদের উপকার হবে। এতদূর দেখার জন্য থ্যাংক ইউ।